আজকের ক্লাসে আমরা পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস বা পিরিয়ডিক টেবিল নিয়ে আলোচনা করব। পিরিয়ডিক ক্লাসিফিকেশন বা পিরিয়ডিক টেবিল কি? এটা অনেকটা কেমিস্টদের কাছে বাইবেল বা গীতার মতো। প্রচুর এলিমেন্টস নেচারে অকার করে, কিছু ন্যাচারাল এলিমেন্টস প্রায় 98টা এবং সব মিলিয়ে 118টা, অর্থাৎ বাকিগুলো আর্টিফিশিয়াল বা কৃত্রিম। এই 118টা এলিমেন্টসকে স্টাডি করা, আলাদা আলাদা করে তাদের ক্যারেক্টারিস্টিক্সকে স্টাডি করা খুব ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই কেমিস্টরা প্রথম থেকেই চেষ্টা করেছেন এদেরকে যদি কিছু গ্রুপসে ভাগ করে নেওয়া যায়, যে দিস গ্রুপস, সেই গ্রুপে যারা বিলং করবে তাদের একটি নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স থাকবে, আর একটি গ্রুপে যারা বিলং করবে তাদের আরেকটি নির্দিষ্ট সেট অফ ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তাহলে খুব সুবিধা হয়। সেইভাবে চেষ্টা করেছেন অনেকেই, যেমন ডোবেনিয়ার, তিনি ডোবেনিয়ারের ট্রায়াডস, তারপর নিউল্যান্ডসের ল অফ অক্টেভস, এইগুলোর মাধ্যমে তারা পিরিয়ডিক্যালি এলিমেন্টসদেরকে ক্লাসিফাই করার চেষ্টা করেছেন। বাট দ্যাট অ্যাটেম্পটস ওয়ার নট ভেরি মাচ সাকসেসফুল টিল দ্য ফার্স্ট সাকসেসফুল অ্যাটেম্পট অফ মেন্ডেলিফের অ্যাটেম্পটস হচ্ছে প্রথম সাকসেসফুল অ্যাটেম্পট ইন ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস পিরিয়ডিক্যালি। মেন্ডেলিভসের পিরিয়ডিক্যাল ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস যখন করলেন, তিনি একটি ল দিলেন। উনি বললেন যে ক্যারেক্টারিস্টিক্স অফ এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক মাস। মাইন্ড ইট, পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস কি? আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে অলরেডি সেটা নিয়ে ডিসকাস করেছি। এখন এইটা করে তিনি একটি পিরিয়ডিক টেবিল দিলেন। আমি সবাইকেই বলবো এই ক্লাসটা শোনার সময় হাতের সামনে একটা পিরিয়ডিক টেবিল রাখতে, না হলে কিন্তু বোঝা যাবে না। অবশ্যই একটা মডার্ন পিরিয়ডিক টেবিল সবার যেন হাতের সামনে থাকে। এইবার উনি যে সাকসেসফুলি পিরিয়ডিক্যালি ক্লাসিফাই করলেন এলিমেন্টসগুলোকে, দ্যাট ওয়াজ ভেরি গুড এক্সেপ্ট সাম ল্যাকুনা অর সাম শর্টকামিংস। আমাদেরকে সেই শর্টকামিংসগুলো দেখতে হবে। প্রথম যে শর্টকামিং, সেটা হলো হাইড্রোজেনের পজিশন। হাইড্রোজেনকে তোমরা হাতের সামনে যে পিরিয়ডিক টেবিল আছে ওখানে দেখতে পাবে, একদম বাঁদিকে রাখা আছে, ফার্স্ট যে গ্রুপটা আছে সেখানে রাখা আছে। কিন্তু ওইটা নিয়ে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়েছিল। একদম বাঁদিকের গ্রুপ আবার একদম ডান দিকের গ্রুপ, দুটো গ্রুপের সাথে হাইড্রোজেনের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স মিলে যায়। সো মেন্ডেলিভ ওয়াজ কনফিউজড কি উনি কোন গ্রুপে হাইড্রোজেনকে ফেলবেন। সেকেন্ডলি, অ্যাটমিক মাসের উপর বেস করে ক্লাসিফাই করার কারণে উনি একই এলিমেন্টের যে আইসোটোপসগুলো আছেন তাদের জন্য আলাদা আলাদা পজিশন দিতে হচ্ছিল। কিন্তু আইসোটোপগুলোর তো একই ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তো তাদের একই হয়, এটা আমরা জানি। বলে সেখানে একটা অ্যাম্বিগুইটি তৈরি হলো। থার্ড, বেশ কিছু এলিমেন্টের পজিশন নিয়েও কিন্তু অ্যাম্বিগুইটি তৈরি হলো। উনি কিছু এলিমেন্টসকে তাদের অ্যাটমিক মাসের যে সিরিয়াল সেটা ব্রেক করে আগে পরে করলেন। এই অ্যাম্বিগুইটিটা পরবর্তীকালে দূর করা হলো মডার্ন পিরিয়ডিক টেবিলের মাধ্যমে, যেটা দিলেন ব্রিটিশ কেমিস্ট মোজলে ইন দ্য ইয়ার 1913 সালে। মডার্ন পিরিয়ডিক টেবিলে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলটাকেই রাখা হলো, এক্সেপ্ট উনার পিরিয়ডিক লতে অ্যাটমিক মাসকে রিপ্লেস করে দেওয়া হলো অ্যাটমিক নাম্বার দিয়ে। অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার এগুলো নিয়ে এখানে আলোচনা করছি না, অলরেডি আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে ডিসকাস করেছি। এইবার এই যেই অ্যাটমিক মাসকে রিপ্লেস করে দেওয়া হলো অ্যাটমিক নাম্বার দিয়ে, সঙ্গে সঙ্গে দেখা গেল এই অ্যাম্বিগুইটিগুলো দূর হয়ে গেল। ফলত এই যে এই লয় কিন্তু আজ অবধি ফলো হয় এবং সমস্ত কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস তাদেরকে এর বেসিসে ডেসক্রাইব করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন বা কিভাবে? খুব ছোট করে বলতে গেলে, অ্যাটমিক নাম্বার অর্থাৎ কোনো একটা এলিমেন্টের যেটা অ্যাটমিক নাম্বার হয় সেটাই তার ইলেকট্রন নাম্বার।
ইলেকট্রন কনফিগারেশন আমরা পড়েছি। ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটসে কনফিগার্ড হয় এবং লাস্ট সেলে যে সংখ্যক ইলেকট্রন থাকে সেটাই ডিফাইন করে কোনো একটা এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স বা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কী হবে, তার ভ্যালেন্সি থেকে শুরু করে তার অন্যান্য সমস্ত ক্যারেক্টারিস্টিক্স। এবং একটা সার্টেন নাম্বার অফ ইলেকট্রন যখন একটা সেলে ভর্তি হয়ে যায় তখন আবার একটা সেল অ্যাড হয় এবং তাতে সার্টেন নাম্বার অফ ইলেকট্রনস আবার ফিল্ড আপ হয়, আবার সেটা ফিল্ড আপ হয়ে যাওয়ার পর আর একটা অরবিট আসে। এইভাবে ইলেকট্রনগুলো যেহেতু অ্যাড আপ হয়, ফলে একই গ্রুপে আমরা দেখব যে যে এলিমেন্টগুলো পড়ে তাদের লাস্ট শেলে কিন্তু একই সংখ্যক ইলেকট্রন থাকে, ফলে তাদের কেমিক্যাল প্রপার্টিসগুলো মোর অর লেস সেম হয়। এখন তোমাদের হাতের সামনে যে পিরিয়ডিক টেবিলটা আছে সেখানে তাকালেই দেখতে পাবে কতগুলো হরিজন্টাল রো আছে আর কতগুলো ভার্টিক্যাল কলাম আছে। এই যে হরিজন্টাল যেগুলো রো, এগুলোকে বলা হয় পিরিয়ডস, আর ভার্টিক্যাল যে কলামসগুলো রয়েছে এইগুলোকে বলা হয় গ্রুপ। মডার্ন পিরিয়ডিক টেবিলে থাকে হচ্ছে 7খানা পিরিয়ড এবং 18খানা গ্রুপ। 7খানা পিরিয়ড, 18খানা গ্রুপ। এইবার আমরা এই পিরিয়ডিক টেবিলের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে পিরিয়ড অফ ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স অফ পিরিয়ডস। পিরিয়ডস অর্থাৎ যে হরিজন্টালি যে রোগুলো রয়েছে সেখানে আমরা যদি লেফট থেকে রাইটে যাই আমরা দেখব একটা একটা করে ইলেকট্রন সেখানে অ্যাডেড আপ হচ্ছে, কিন্তু থ্রু আউট আ পিরিয়ড লাস্ট শেল অর্থাৎ শেলের সংখ্যা কিন্তু একই আছে। অর্থাৎ থ্রু আউট আ পিরিয়ড নতুন কোনো শেল কিন্তু অ্যাড হবে না। যেমন প্রথম পিরিয়ডে থাকবে হচ্ছে একখানা শেল বা একখানা অরবিট, সেকেন্ড পিরিয়ডে থাকবে দুটো অরবিট, থার্ড পিরিয়ডে থাকবে তিনটে অরবিট অ্যান্ড সো অন। ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ কি? ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ হচ্ছে যে ভার্টিক্যাল কলামগুলো রয়েছে সেখানে আমরা যেই একটা থেকে আরেকটা নিচে নামবো একটা করে নতুন অরবিট কিন্তু অ্যাডেড আপ হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে ফার্স্ট গ্রুপ তাতে সবার লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা একই 1। সেকেন্ড গ্রুপ তাদের সবার লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা একই 2। সিমিলারলি আমরা যদি লাস্ট শেলে চলে যাই, যেটা হচ্ছে 18 নম্বর শেল, দেখো তোমাদের ওখানে আছে যে 18 নম্বর গ্রুপ, যেটাকে জিরো গ্রুপ বলা হয়, যেখানে ইনার্ট গ্যাসগুলো থাকে, তাদের আবার সবার লাস্ট শেলে থাকবে হচ্ছে 8টা করে ইলেকট্রন, এক্সেপ্ট হিলিয়াম। হিলিয়ামের লাস্ট শেলে থাকবে 2টো ইলেকট্রন। এইবার আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে কতগুলো, যখন আমরা সোমারফিল্ড মডেল পড়েছিলাম তখন আমরা অরবাইটালের কনসেপ্ট দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম 4টে অরবাইটাল হয়, এস অরবাইটাল, পি অরবাইটাল, ডি অরবাইটাল, এফ অরবাইটাল। তোমরা পিরিয়ডিক টেবিলের দিকে লক্ষ্য করো, তোমাদের পিরিয়ডিক টেবিল যদি মডার্ন পিরিয়ডিক টেবিল হয় নিশ্চয়ই সেখানে ব্লক হিসাবে এলিমেন্টসগুলোকে ভাগ করা আছে। তোমরা দেখো প্রথম যে দুটো গ্রুপ আছে অর্থাৎ গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, এগুলোকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। কেন না এদের লাস্টে থাকে হচ্ছে এস সাবসেল। যদি সেটা প্রথম পিরিয়ডের হয় তাহলে 1s, যদি সেটা সেকেন্ড পিরিয়ডের হয় 2s। এইভাবে যে পিরিয়ডে থাকবে 3 হলে 3s, 5 হলে 5s, এইরকম। ঠিক পরের যে অংশটা রয়েছে সেটাকে আমি স্কিপ করছি, অর্থাৎ গ্রুপ নাম্বার 3 থেকে 12 স্কিপ করে আমি চলে যাচ্ছি 13 থেকে 18। 13 থেকে 18 হচ্ছে পি ব্লক এলিমেন্ট, অর্থাৎ 13 নম্বর গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপের লাস্ট শেল হবে হচ্ছে পি সাবশেল। প্রত্যেকের লাস্টটা হবে হচ্ছে পি সাবশেল। 1 নম্বর গ্রুপের 1p, 2 নম্বর গ্রুপের 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে পি থাকে না, 2 নম্বর গ্রুপের ক্ষেত্রে 2p, 3 নম্বর গ্রুপের ক্ষেত্রে 3p, 4 নম্বর গ্রুপের ক্ষেত্রে 4p, এইরকম। এবার তার পরের অংশটায় চলে আসো, মাঝে যে অংশটাকে আমি বাদ রেখেছিলাম। দেখো তোমাদের গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12,
এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, অর্থাৎ এদের লাস্টে থাকবে ডি সাবশেল। এটা শুরু হয় হচ্ছে দেখো 3 নম্বর গ্রুপ থেকে, তার মানে 3D, তারপর 4D, 5D, এইরকম করে। আর সবার শেষে দেখো তোমার ওই 6 নম্বর পিরিয়ড আর 7 নম্বর পিরিয়ডকে অ্যারো করে সবার পিরিয়ডিক টেবিলেই এটা দেখতে পাবে, নিচে দুখানা আলাদা আলাদা পিরিয়ড করে দেওয়া আছে। প্রথমটাকে বলা হয় ল্যান্থানাইড পিরিয়ড, তারপরেরটাকে বলা হয় অ্যাক্টিনয়েড পিরিয়ড। এই ল্যান্থানয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডস এরা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। 6 এবং 7 নম্বর পিরিয়ডে এরা থাকে। এদের আরেকটি নামও আছে, এদেরকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট। মনে রাখবে এদেরকে বলা হয় এফ ব্লক এলিমেন্টকে, অর্থাৎ অ্যাক্টিনয়েডস এবং ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস, এদেরকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্টস। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, আমি স্কিপ করে গেছি একটু, ডি ব্লক এলিমেন্ট অর্থাৎ আমার 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ, এই গ্রুপের এলিমেন্টগুলোকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। এই গ্রুপের এলিমেন্টকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। শুধুমাত্র লাস্ট যে গ্রুপ অর্থাৎ 12 নম্বর গ্রুপ তাকে আমি বাদ রাখবো। অর্থাৎ 12 নম্বর গ্রুপে কে কে আছে? প্রথমে আছে জিঙ্ক, তারপর আছে ক্যাডমিয়াম, তারপর আছে মার্কারি। এদেরকে বাদ দিয়ে 12 নম্বর গ্রুপকে বাদ দিয়ে বাদ বাকি পুরো পি ব্লক এলিমেন্ট 3 থেকে 11 প্রত্যেককে বলা হবে ট্রানজিশন এলিমেন্ট। এই ট্রানজিশন এলিমেন্টের নাম দিয়ে অনেক সময় কিন্তু জানতে চায় পরীক্ষায়। ট্রানজিশন এলিমেন্ট, ইনার ট্রানজিশন এলিমেন্ট, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। এবার আমরা চলে যাব কিছু পিরিয়ডিক প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রপার্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি কি না, ভ্যালেন্সি মানে হচ্ছে কোনো একটা এলিমেন্ট অপর কোনো একটা এলিমেন্টের সাথে যুক্ত হওয়ার ক্যাপাবিলিটি। অর্থাৎ কোনো একটা এলিমেন্ট যদি খুব সহজে বলতে হয় যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে সেটাই হচ্ছে ওর ভ্যালেন্সি। এইবার যদি আমরা পিরিয়ড বরাবর মুভ করি তাহলে আমরা দেখব ভ্যালেন্সিগুলো প্রথমে বাড়বে। এবার তোমরা প্রত্যেকের পিরিয়ডিক টেবিলেই দেখবে 2 ধরনের নাম্বারিং আছে। একটা হচ্ছে নিউমেরিক নাম্বার, আর একটা হচ্ছে দেখবে নিউমেরিকের সাথে আমার অ্যালফাবেটিক নাম্বার করা আছে। মাঝখানের পি ব্লক এলিমেন্টটাকে যদি বাদ দিই আমি, তাহলে আমি দেখতে পাবো আমার নাম্বারিং কেমন আছে, 1A, 2A, 3A, 4A, 5A, 6A, 7A, 8A এবং লাস্টে 0। তাহলে পি ব্লক এলিমেন্টটাকে বাদ দিয়ে আমি যদি বাকিগুলোর ভ্যালেন্সি ডিসকাস করি তাহলে আমরা দেখতে পাবো 1 থেকে 4 অবধি ভ্যালেন্সি হবে হচ্ছে ওর গ্রুপ নাম্বার। এটা হচ্ছে ওই পুরনো নাম্বার যেটার কথা বললাম, যেটা দেখবে তোমাদের প্রত্যেকের পিরিয়ডিক টেবিলে ইটালিক্সে লেখা আছে। এইখানে গ্রুপ নাম্বারটা 1 থেকে 4 অবধি হবে হচ্ছে ওদের ভ্যালেন্সি। তারপর 4 থেকে 8 অবধি কি হবে? 4 থেকে 8 অবধি হবে হচ্ছে 8 মাইনাস গ্রুপ নাম্বার। এবার মাঝের যে অংশটা রয়েছে অর্থাৎ পি ব্লক এলিমেন্ট, যাদেরকে আমি ট্রানজিশন এলিমেন্ট বললাম একটু আগে, তাদেরও নাম্বারিং আছে দেখো ওরকম ল্যাটিনে 3B থেকে শুরু করে ওটা থাকবে হচ্ছে আপ টু 2B অবধি। ওদেরও একইভাবে আমরা ওই যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই হবে হচ্ছে ওদের ভ্যালেন্সি আপ টু 4 অবধি, তার বেশি হলে হবে হচ্ছে 8 মাইনাস 4, 8 মাইনাস গ্রুপ নাম্বার। এইভাবে আমি কিন্তু ওদের ভ্যালেন্সি বার করতে পারি। এবং একই গ্রুপে যারা থাকবে তাদের আমরা আগেই বলেছি একই প্রপার্টি হয়, ফলে প্রত্যেকের ভ্যালেন্সি কিন্তু একই হবে। যেমন গ্রুপ 1-এ যারা আছে তাদের প্রত্যেকের ভ্যালেন্সি কত? 1। গ্রুপ 2-তে যারা আছে তাদের প্রত্যেকের ভ্যালেন্সি 2। গ্রুপ 3-তে যারা আছে তাদের হবে 3। গ্রুপ 5-এ আছে যারা, তার ভ্যালেন্সি কত হবে? 8 মাইনাস 5, 3। আর লাস্ট যে গ্রুপটা আছে যেটাকে আমি বলেছি, যেটাকে আমরা 18 বলেছিলাম, 0 গ্রুপ বলেছিলাম বা ইনার্ট গ্যাস বলেছিলাম, তাদের কি হয়? হিলিয়ামের শুধু এস অরবিটাল থাকে, এসে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, আমরা আগে পড়েছি, সেটা ফিল্ড থাকে। আর বাকিদের ক্ষেত্রে লাস্টে থাকে পি অরবিটাল, এবং পি অরবিটাল ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন
ক্যারি করতে পারে, তাহলে এস আর পি মিলিয়ে 2+6 মানে টোটাল 8টা ইলেকট্রন ক্যারি করতে পারে। এদের প্রত্যেকেরই লাস্ট শেলে দেখা যায় 8টা করে ইলেকট্রন থাকে, এসে 2টো আর পিতে 6টা, আর হিলিয়ামের ক্ষেত্রে শুধু এসে 2টো। ফলে এদের কমপ্লিট লাস্ট শেল বা ভ্যালেন্স শেলটা কমপ্লিট থাকে। ফলে এরা চায় না কারোর সাথে রিয়াকশন করতে, সেই কারণে এরা ইনার্ট গ্যাস, অর্থাৎ এদের ভ্যালেন্সি হয় হচ্ছে সবসময় 0, এবং এদেরকে নোবেল গ্যাসও বলা হয়। অ্যাজ ইফ তোমরা এইভাবে ভাবতেই পারো, যার ডিমান্ড আছে জীবনে, যার জীবনে নিডস আছে, সেই তো পরিশ্রম করবে, সেই তো কাজ করবে। এদের কোনো ডিমান্ডস নেই, এদের জীবনে কোনো নিডস নেই, তাই এরা নিজেদের মতো থাকে, কারুর সাথে মিক্স আপ হয় না, এদের জীবনের সমস্ত চাহিদা পূরণ হয়ে গেছে, তাই এরা নোবেল মানুষজন বা নোবেল এলিমেন্টস, এবং এরা কারুর সাথে মিক্স আপ হয় না, এদের ভ্যালেন্সি 0, অ্যান্ড দে আর ভেরি মাচ স্টেবল, দেয়ার কেমিক্যাল স্ট্রাকচার ইজ ভেরি মাচ স্টেবল, এবং তারা কোনো রকম কোনো রকম কেমিক্যাল রিয়াকশানে টেক পার্ট করে না। ভ্যালেন্সির পরই আমরা চলে আসবো হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে অ্যাটমিক সাইজ। পিরিয়ড বরাবর মুভ করব, দেখবো অ্যাটমিক সাইজ কিভাবে চেঞ্জ করে। আমরা কি বলেছিলাম, কোন একটা পিরিয়ডে না সেল বা অরবিট চেঞ্জ করবে না, একটাই অরবিট থাকবে। এবার পিরিয়ড বরাবর যদি আমি মুভ করি, তাহলে অরবিটের সংখ্যা ফিক্সড, কিন্তু অ্যাটমিক নাম্বার বাড়ছে, তাহলে একটা করে প্রোটন বাড়ছে, আবার এক্সটার্নাল অরবিটে একটা করে ইলেকট্রন বাড়ছে। তাহলে কি হবে, প্রোটন বেড়ে গেল মানে পজিটিভ চার্জ 1 বাড়লো, ইলেকট্রন বাড়লো মানে নেগেটিভ চার্জ 1 বাড়লো, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন বাড়বে, পজিটিভ আর নেগেটিভ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে যেই ওদের মধ্যে অ্যাট্রাকশন বাড়লো, তাহলে কি হবে, কোন নিউক্লিয়াস ইলেকট্রন অরবিটকে টানছে, তাহলে সাইজটা আস্তে আস্তে ছোট হবে। অর্থাৎ পিরিয়ড বরাবর আমি যখন মুভ করব, আমি দেখব অ্যাটমিক সাইজ আস্তে আস্তে কি হচ্ছে, ছোট হচ্ছে। সিমিলারলি আমি যখন গ্রুপ বরাবর মুভ করব, আমি কি বলেছি, একটা করে গ্রুপ যেই বাড়বে, নতুন একটা করে শেল বা অরবিট অ্যাড হবে, তাহলে নতুন অরবিট মানে অটোমেটিক্যালি তার সাইজটা বেড়ে গেল। সুতরাং পিরিয়ড বরাবর মুভ করলে অ্যাটমিক সাইজ কমবে বা অ্যাটমিক রেডিয়াস কমবে, আর গ্রুপ বরাবর যেই মুভ করব, অ্যাটমিক রেডিয়াস বা অ্যাটমিক সাইজ বাড়বে। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি। কাকে বলে না, গ্যাসিয়াস স্টেটে একটা আইসোলেটেড মানে বিচ্ছিন্ন অ্যাটমের ক্ষেত্রে তার এক্সটার্নাল অরবিট, যেটাকে আমি কি বলেছিলাম, ভ্যালেন্স শেল, সেখান থেকে একটা ইলেকট্রনকে নকআউট করতে বা বের করে আনতে যে পরিমাণ এনার্জি আমাকে বাইরে থেকে প্রোভাইড করতে হয়, সেইটাকে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি। আমি যদি একটা পিরিয়ড বরাবর মুভ করি, তাহলে কি হবে, পিরিয়ড বরাবর ওর অ্যাটমিক চার্জ বেড়েছে, অর্থাৎ নিউক্লিয়াসে একটা পজিটিভ চার্জ বেড়েছে, ইলেকট্রনে একটা নেগেটিভ চার্জ বেড়েছে, ওদের মধ্যে অ্যাট্রাকশন বেড়েছে, এবং ওর অরবিটের সাইজ কি হয়েছে, ছোট হয়েছে। ফলে ইলেকট্রনটাকে সহজে কি বার করা যাবে, যত ডান দিকে মুভ করবো অ্যাট্রাকশন বাড়ছে, তাহলে ইলেকট্রনকে নকআউট করতে অরবিট থেকে আমাকে বেশি অ্যামাউন্টের এনার্জি দিতে হবে। তাহলে পিরিয়ড বরাবর মুভ করলে আমি দেখব আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি কি হচ্ছে, ইনক্রিজ করছে। সিমিলারলি আমি যখন গ্রুপ বরাবর মুভ করব, অর্থাৎ নিচের দিকে, তখন কি দেখব না, ওর অ্যাটমিক সাইজ বেড়ে গেছে, আবার কি হয়েছে, ওর চার্জও বেড়ে গেছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জও বেড়ে গেছে। মানে ফার্স্ট গ্রুপ থেকে আমি যখন সেকেন্ড গ্রুপে যাব, ফার্স্ট পিরিয়ড থেকে আমি যখন সেকেন্ড পিরিয়ডে যাব, অর্থাৎ গ্রুপ বরাবর মুভ করছি নিচের দিকে, তখন তো ওর অ্যাটমিক নাম্বার বেড়ে গেছে, অর্থাৎ ওর নিউক্লিয়াসেও চার্জ বেড়েছে, আবার এক্সটার্নাল অরবিটে ইলেকট্রনের চার্জও বেড়েছে। তার মানে ওদের মধ্যে অ্যাট্রাকশনও বেড়েছে, আবার সাইজও বেড়েছে। অ্যাট্রাকশন বাড়ার কারণে ইলেকট্রনকে নকআউট করা কঠিন হবে, আর সাইজ বাড়ার কারণে ইলেকট্রনকে নকআউট করা ইজি হবে। কিন্তু এখানে সাইজ বাড়ার এফেক্টটা বেশি হয়, ফলে ইলেকট্রনকে নকআউট করাটা ইজি হয়। যেহেতু দূরবর্তী, ওদের মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে, ফলে ইলেকট্রনকে নকআউট করাটা ওদের মধ্যে ইজি হয়। তাহলে পিরিয়ড বরাবর যখন যাব, আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ করবে, এবং যখন গ্রুপ বরাবর মুভ করব,